আপনারা যারা বেঈমানরা গদ্দাররা দুটো মাসও ধৈর্য ধরতে পারলেন না, এত তাড়াতাড়ি দলের সাথে বেঈমানি করে চলে গেলেন। বুটাস তুমিও মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা আজকে মণিহারা ফণি এই কারণেই বলছি যে চন্দ্রিমা ভট্টাচার্য তার ছায়া সঙ্গী ছিলেন। ঋতব্রতদের শিবিরে যোগদান করেছে চন্দ্রিমার ছেলে, আর চন্দ্রিমা কিন্তু আসলে সলতে পাকাচ্ছেন যে কিভাবে ঋতব্রতদের শিবিরে পৌঁছানো যায়। এবং সবচেয়ে দুঃখের ব্যাপার হচ্ছে, যারা তৃণমূল কংগ্রেসের সিম্বলে জিতে, আমার সই করা সিম্বলে জিতে, তারা আজ বলছেন 2023-এর পরে নাকি এই পার্টির কোনো অস্তিত্ব নেই। সমস্ত কিছু হারিয়ে আজকে পথের ভিখারি মমতা বন্দ্যোপাধ্যায়। যদি সিম্বল দিয়েও দেয় তাতে কি যায় আসে? সিম্বল সেটাই হয় যেটা সাধারণ মানুষ গ্রহণ করে, তৃণমূল কংগ্রেসরা গ্রহণ করে। দলের যে সিম্বল থাকবে না, এই ইঙ্গিতই কিন্তু আমরা পেলাম। অর্থাৎ তিনি পরিষ্কার আশঙ্কা প্রকাশ করলেন শেষ পর্যন্ত ঘাস ফুল তার হাতে থাকবে না। তাদের দিনে দুপুরে চুরি, ডাকাতি, ধর্ষণ, গাঁজা, এই সমস্ত নানা রকম বাজে বাজে কেস দিয়ে, যার সাথে কেসের কোনো সম্পর্কই নেই, তাদের লকআপে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আপনি যেভাবে দল ভাঙিয়েছিলেন, যেভাবে আপনি পুলিশ প্রশাসনকে ব্যবহার করে সাংবাদিক থেকে শুরু করে বিরোধী দলের নেতা কর্মী সবার মুখ বন্ধ করে দিয়েছিলেন, জেলে পাঠিয়ে দিয়েছিলেন, আজকে তারই প্রতিশোধ নেওয়া হচ্ছে। সিম্বলটা তো আমি দিয়েছিলাম, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হিসেবে জোড়াফুল সিম্বলটা, এবং পার্টির নামটা তো আমি দিয়েছিলাম, সই করেছিলাম। আপনাদের নামগুলো আমার অফিস থেকে গেছে সই করা অবস্থায়, এবি ফর্ম জমা হয়েছে, ইলেকশন কমিশন অ্যাকসেপ্ট করেছে, তবেই না দলের প্রার্থী হয়েছেন। এই দিক না কেন, চন্দ্রিমা ভট্টাচার্যকে রাজ্য সভাপতি পদে বসিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আজকে সেই সভাপতিও চলে গেল। যুব সভাপতি পদে সায়নী ঘোষকে বসিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ এক বৃদ্ধাঙ্গুল দেখিয়ে চলে গেল। আর নিমক হারামের একটা মাত্রা আছে এদেরও। যখন দিনের পর দিন আপনাকে দুর্নীতি করেছে, মানুষ চাকরি হারা হয়েছে তৃণমূল কংগ্রেসের নেতাদের জন্য, মন্ত্রিসভার সিদ্ধান্ত একের পর এক ভুল সিদ্ধান্তের শিকার হয়েছে মানুষ, তখন চন্দ্রিমা ভট্টাচার্য আপনারা কোথায় ছিলেন? তখন ববি হাকিম আপনারা কোথায় ছিলেন? আজকে আপনারা সতীপনা দেখাচ্ছেন, আজকে আপনারা সব নিজেদেরকে বলবার চেষ্টা করছেন। আমাদের পুরো সমর্থন পাবেন, আর যিনি আজকে মুখ্যমন্ত্রী হয়েছেন আমার অনেক শুভেচ্ছা থাকবে। এই প্রথম তিনি প্রকাশ্যে বললেন আজকের প্রেস কনফারেন্সের যে আমি বর্তমান সরকার ভালো কাজ করুক, আমাদের সহযোগিতা থাকবে। এবং আমি দুটো জেনারেল সেক্রেটারি অ্যাড করছি পার্টিকে সাহায্য করার জন্য, একটা মদন মিত্র আর একটা কুণাল ঘোষ আছে এদেরও। এবং আজকে তিনি তাদেরকে ডাকছেন যারা একসময় সত্যি লাঞ্ছিত ছিল দলের মধ্যে, বঞ্চিত ছিল। মদন মিত্র দিনের পর দিন এই মানুষটা মমতার জন্য কি না করেছে, মমতার জন্য মদন মিত্র কি না করেছে, সেই মদন মিত্রকে আপনি দিনের পর দিন দূরে সরিয়ে রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে ছাই ফেলতে যেমন তুলো লাগে, দলের ন্যূনতম প্রাণ বাঁচিয়ে রাখার জন্য মদন মিত্রকে আপনার দরকার হচ্ছে। 3.5 বছর জেল আপনি কুণাল ঘোষকে খাটিয়েছিলেন, ইডি খাটায়নি, কেন্দ্রের কোনো এজেন্সি খাটায়নি। মমতা বন্দ্যোপাধ্যায় কুণাল ঘোষকে আপনি জেলে পাঠিয়েছিলেন, আপনার পুলিশ পাঠিয়েছিল, রাজীব কুমারের বিরুদ্ধে অভিযোগ ছিল। আজকে সেই কুণাল ঘোষ কিন্তু শেষ বিচারে নেতা হয়ে উঠছে, ক্রমশ আপনার অপরিহার্য নেতা হয়ে উঠছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা আজকে মণিহারা ফণি এই কারণেই বলছি যে চন্দ্রিমা ভট্টাচার্য তার ছায়া সঙ্গী ছিলেন, এবং ক্ষমতা হাত বদলের আগেও বিভিন্ন যে ধর্ণা মঞ্চ সভা সেগুলোতে সবসময় থাকতেন। মহিলা কংগ্রেসের অন্যতম নেত্রী ছিলেন, দলের জায়গা থেকে গুরুত্বপূর্ণ প্রেস কনফারেন্সগুলো সবগুলো উনি করতেন, আর মন্ত্রিসভায় অর্থমন্ত্রী তো বটেই।
আইনমন্ত্রীও ছিলেন। ফলে এবং তাকে রাজ্য সভাপতি করা হয়েছিল জাস্ট 1 মাস আগে। ফলে আজকে কিন্তু একটা ভিন্ন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখলাম। ধরো ক্ষমতার পরিবর্তনের পরে গত 50 দিনের মধ্যে উনি বেশ কয়েকবার প্রেস কনফারেন্স করেছেন, লাইভে এসেছেন, ফেসবুক লাইভে এসেছেন। আজকে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি দেখলাম, এই মমতা বন্দ্যোপাধ্যায় মানে আহত, আক্রান্ত, বেদনা কাতর, রিক্ত, সমস্ত কিছু হারিয়ে আজকে পথের ভিখারি মমতা বন্দ্যোপাধ্যায়। ওনার মধ্যে কখনো ক্ষোভ প্রকাশ পেয়েছে আজকে প্রেস কনফারেন্সে, কখনো অভিযোগ এসছে, আবার কখনো কোথাও এই প্রথম শুভেন্দু অধিকারীর নাম না বললেও শুভেন্দু অধিকারীর সরকারকে সহযোগিতার বার্তা দিলেন। এই প্রথম যদি তুই বলো, আজকে সবচেয়ে বড় হেডলাইন যদি আমায় বলো, তাহলে শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় পরাজয় স্বীকার করে নিয়ে নতুন সরকারের শুভেচ্ছা গাইলেন। এই প্রথম তিনি প্রকাশ্যে বললেন আজকের প্রেস কনফারেন্সে যে আমি বর্তমান সরকার ভালো কাজ করুক, আমাদের সহযোগিতা থাকবে। অর্থাৎ তিনি পদত্যাগ না করে যে ভুলটা করেছিলেন, তিনি মুখ্যমন্ত্রী হিসাবে পদত্যাগ তার করা উচিত ছিল হেরে যাওয়ার পরে, শুভেন্দু অধিকারীকে স্বাগত জানানো উচিত ছিল। শেষ পর্যন্ত স্বাগত জানালেন যখন তার দল শেষ হয়ে গেছে, যখন দল পুরোপুরি বিভক্ত হয়ে গেল, যখন তিনি রিক্ত, যখন তার ছায়া সঙ্গী চন্দ্রিমা ভট্টাচার্যও চলে গেলেন, তখন তিনি স্বীকার করে নিলেন হার এবং শুভেন্দু অধিকারী সরকারকে সহযোগিতা করবেন, এই বার্তা তিনি দিলেন। দ্বিতীয় যে বিষয়টা আমি বলবো তোমাকে, আজকের প্রেস কনফারেন্সে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার তার দলের যে সিম্বল থাকবে না, এই ইঙ্গিতই কিন্তু আমরা পেলাম। অর্থাৎ তিনি পরিষ্কার আশঙ্কা প্রকাশ করলেন শেষ পর্যন্ত ঘাসফুল তার হাতে থাকবে না, সংখ্যা তার কাছে নেই, কার্যত তিনি বকলমে মেনে নিচ্ছেন। কারণ তিনি বলছেন সিম্বল গুরুত্বপূর্ণ নয়, আমি যদি সিম্বল নিয়ে ঘুরি লোক জেনে যাবে, অর্থাৎ তখন জনগণ বুঝে যাবে। অর্থাৎ আমি যখন সিম্বল বুকে নিয়ে ঘুরবো, ওটাই মানুষ তখন মান্যতা দিবে। তার মানে তিনি বকলমে তার হাত থেকে যে সিম্বল চলে যাচ্ছে, এবং সেখানে ইলেকশন কমিশনের একটা ভূমিকা তুমি দেখতে পাচ্ছেন, ভ্যানিশ কুমার বলছেন, এবং শেষ পর্যন্ত জ্ঞানেশ কুমারকে ভ্যানিশ কুমার বলে বলছেন যে তাদের সাহায্য নিয়ে ঋতব্রতরা হয়তো আমার সিম্বল কেড়ে নিবে, পার্টি অফিস কেড়ে নিবে। আজকে ভিকটিম কার্ড খেলে বলছেন সবকিছু তোমরা আমার কেড়ে নিতে পারো, আমার কর্মীদের তো কাটতে পারবে না, আমার লড়াই তো তোমরা কাটতে পারবে না। ফলে শেষ পর্যন্ত কিন্তু আজকের মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে আবেগপ্রবণ মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেকদিন পরে দেখলাম, একটা দায়িত্বশীল দায়বদ্ধতার মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা অন্ততপক্ষে ছায়া দেখতে পেলাম, স্বীকারোক্তি দেখতে পেলাম, পরাজয়ের স্বীকারোক্তি এবং সরকারকে সাহায্য করার বার্তা দেওয়া মধ্য দিয়ে। আবার এই মমতা বন্দ্যোপাধ্যায় কতটা অসহায় সেটা আমি বুঝতে পারছি, যখন 21শে জুলাইয়ের কোথায় কর্মীরা আসবে বলতে পারছেন না, রাজ্য সরকারের উপরে মুখাপেক্ষী, আদতেও রাজ্য সরকার তাকে পারমিশন দেবে কি দেবে না, বলছেন যদি না দেয় তাহলে ভ্যানের উপরে রিক্সার উপরে উঠেই আমি সভা করব। একটা যে মমতা বন্দ্যোপাধ্যায় কখনোই সুপারলিটিভ ডিগ্রি ছাড়া কথা বলতেন না, আজকে অত্যন্ত বিনয়ের সাথে পরাজয়ের টোনে তিনি কথা বললেন। পরাজিত মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাচ্ছি আমরা, তার টোন আমরা দেখতে পাচ্ছি, যখন তার ছায়া সঙ্গী, বহুদিনের তার সাথী, তার অত্যন্ত প্রিয় বলা যায় চন্দ্রিমা ভট্টাচার্য বেরিয়ে গেলেন। এবং একই সাথে দল পুনর্গঠন কাকে নিয়ে করবেন, কারা আছে, শেষ পর্যন্ত উনি বলছেন যে আমি দল চালাবো, আমি দিল্লি চালাবো, দিল্লির নেত্রী আমি বাংলার নেত্রী। তেমন আর কেউ নেই অবশিষ্ট।
সত্যি কি মানে আশ্চর্য। আজকে একজন সভাপতি পদে বসানোর লোক নেই তার, আজকে বসাচ্ছে তো কালকে সে চলে যাচ্ছে। চন্দ্রিমা ভট্টাচার্যকে 1 মাস আগে বসিয়েছিল, চলে গেলেন। তখন না তিনি বলছেন যে আমি কাউকে হাতের কাছে পাইনি, তাকে পেয়েছিলাম। দেখো, অ্যালিবাই যাই দিক না কেন, চন্দ্রিমা ভট্টাচার্যকে রাজ্য সভাপতি পদে বসিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আজকে সেই সভাপতিও চলে গেল। যুব সভাপতি পদে সায়নী ঘোষকে বসিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ এক বৃদ্ধাঙ্গুল দেখিয়ে চলে গেল। আর নিমক হারামের একটা মাত্রা আছে এদেরও। এবং আজকে তিনি তাদেরকে ডাকছেন যারা একসময় সত্যি লাঞ্ছিত ছিল দলের মধ্যে, বঞ্চিত ছিল। মদন মিত্র দিনের পর দিন এই মানুষটা মমতার জন্য কি না করেছে, মমতার জন্য মদন মিত্র কি না করেছে, সেই মদন মিত্রকে আপনি দিনের পর দিন দূরে সরিয়ে রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে ছাই ফেলতে যেমন তুলো লাগে, দলের ন্যূনতম প্রাণ বাঁচিয়ে রাখার জন্য মদন মিত্রকে আপনার দরকার হচ্ছে। 3.5 বছর জেল আপনি কুণাল ঘোষকে খাটিয়েছিলেন, ইডি খাটায়নি, কেন্দ্রের কোনো এজেন্সি খাটায়নি। মমতা বন্দ্যোপাধ্যায় কুণাল ঘোষকে আপনি জেলে পাঠিয়েছিলেন, আপনার পুলিশ পাঠিয়েছিল, রাজীব কুমারের বিরুদ্ধে অভিযোগ ছিল। আজকে সেই কুণাল ঘোষ কিন্তু শেষ বিচারে নেতা হয়ে উঠছে, ক্রমশ আপনার অপরিহার্য নেতা হয়ে উঠছে। তৃণমূলের মুখপাত্র হিসাবে, শাসক দলের মুখপাত্র হিসাবে, সরকারের থাকা মুখপাত্র হিসাবে মানুষ গালমন্দ করত। আজকে সেই কুণাল ঘোষের বক্তব্যগুলো ক্রমশ যুক্তিপূর্ণ হয়ে উঠছে, আপনি তাকে অস্বীকার করতে পারছেন না। 3.5 বছর জেল খাটানোর পরেও শেষ পর্যন্ত কুণাল ঘোষের হাত ধরেই আপনার জীবনী শক্তিটাকে ধরে রাখতে হচ্ছে। মদন মিত্র দিনের পর দিন বঞ্চিত হয়েছে, তাকেও রাখতে হয়েছে। মনে রাখবেন, আপনি আজকে অভিযোগ করছেন পুলিশ প্রশাসনকে নিয়ে, এই পুলিশ প্রশাসনকে আপনি কিভাবে ব্যবহার করেছেন। আজকে আপনি অভিযোগ করছেন বিজেপি দল ভাঙছে, আপনি যখন দল ভেঙেছেন দিনের পর দিন মমতা বন্দ্যোপাধ্যায় সে কথা ইতিহাস ভুলে গেলেন। ইউ পেইড বাই ইউর ওন কয়েন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি যেভাবে দল ভাঙিয়েছিলেন, যেভাবে আপনি পুলিশ প্রশাসনকে ব্যবহার করে সাংবাদিক থেকে শুরু করে বিরোধী দলের নেতা কর্মী সবার মুখ বন্ধ করে দিয়েছিলেন, জেলে পাঠিয়ে দিয়েছিলেন, আজকে তারই প্রতিশোধ নেওয়া হচ্ছে। ফলে এটা ঠিক আপনার সাথে একমত, একটা জায়গায় হিংসা আরেকটা হিংসার জন্ম দেয়, প্রতিহিংসা আরেকটা প্রতিহিংসার জন্ম দেয়। একটা সভ্য সমাজ এর আইনের শাসন কিন্তু আইনের মাধ্যমেই হওয়া উচিত, ডিম ছোড়ার মাধ্যমে নয়, আইন নিজের হাতের মধ্যে নয়। এই ব্যাপারটা এক, কিন্তু যে পরিস্থিতি আপনি তৈরি করেছিলেন আজকে সেই পরিস্থিতির শিকার আপনি হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই দিনটা ওনাকে দেখতে হতো। এত তাড়াতাড়ি, এত দ্রুত ইতিহাসে নির্মম কষাঘাত মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি। এই নির্মম কষাঘাত হয়তো অপেক্ষা করছিল মমতার জন্য, কারণ আমরা অনেকেই বলছিলাম, কিন্তু তাই বলে এত দ্রুত, এত কাছের মানুষ যার যোগ্যতা না থাকা সত্ত্বেও একাধিক মন্ত্রী তো যে কোনো মূল্যে জিতিয়ে আনা, একের পর এক দপ্তর দেওয়া, মমতার ছায়া সঙ্গী চন্দ্রিমা ভট্টাচার্য তিনিও তাকে ছেড়ে দিলেন। এবং সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ হলো গতকাল তার পার্টি অফিস দখল যে হয়ে গেল সেটা ষড়যন্ত্রের কাণ্ডারি ছিল তার রাজ্যের প্রাক্তন রাজ্য সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্য। পার্টি অফিসে তিনি রয়েছেন, ঋতব্রতরা পার্টি অফিস দখল করতে আসছে, তিনি নির্বিবাদে বেরিয়ে গেলেন পার্টি অফিস থেকে। পার্টি অফিস রক্ষা করবার সামান্যতম শুধু উদ্যোগ নিলেন না তা নয়, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সমেত কাউকে ফোনও করলেন না। এইটাই তো অভিযোগ। এবং একই অভিযোগ, আরেকটা অভিযোগ হলো সবাই যখন দল বদল করছে
হিতব্রতরা যখন নিজেদেরকে মূল তৃণমূলী ভাব বলতে শুরু করেছে, জাতীয় বিকল্প জাতীয় কর্মসূচির বৈঠক তারা নিউ টাউনে করছেন, তখন চন্ডিমার বাড়ির লোক, তারা ছেলে মমতা বন্দ্যোপাধ্যায় যাকে কাউন্সিলর বানিয়েছিলেন, সেই সৌরভ বসুও, তিনিও বিদ্রোহীদের সাথে সামিল হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বুঝতে কোনো অসুবিধে হয়নি চন্ডিমা চলতে পাকাচ্ছে, ছেলেকে পাঠিয়ে দিয়ে নিজেকে মজবুত করছেন, নিজের যাওয়ার রাস্তা তৈরি করছেন। ছেলে চলে গেছে জাতীয় কর্মসমিতির বৈঠকে, ঋতব্রতদের শিবিরে যোগদান করেছে চন্ডিমার ছেলে, আর চন্ডিমা কিন্তু আসলে সলতে পাকাচ্ছেন যে কিভাবে ঋতব্রতদের শিবিরে পৌঁছানো যায়। হয়তো ঋতব্রতরা গতকাল যে পার্টি অফিস দখল নিল, তালা লাগিয়ে দিল, চন্ডিমা তাদেরই সাহায্য করলেন। পেছন থেকে ছুরি মারা যাকে বলে, ঠিক সেইটাই করলেন। হয়তো এই ছুরি মারাটা মমতা বন্দ্যোপাধ্যায় ইতিহাসের যে কষাঘাত, সেটাই, যে অন্যায় অবিচার অত্যাচার তিনি করেছেন, যেভাবে কংগ্রেসকে ছুরি মেরেছিলেন একদিন, আজকে তাকে একইভাবে কিন্তু পেছন থেকে একের পর এক নেতা ছুরি মারছে। কিন্তু এই এন্টার এপিসোডে যেটা খুব আকর্ষণীয় বিষয়, সেটা হলো প্রত্যেকেই আমি দেখছি কোনো না কোনো অ্যালিবাই, কোনো না কোনো কারণ সামনে আনছেন। চন্ডিমা বলছেন যে আমার সাথে বাজেট নিয়ে আলোচনা করা হতো না। আপনারা জনগণ যখন জানতো তার ঠিক কয়েক ঘন্টা আগেই আমি জানতাম, আমার সাথে কোনো রকম আলোচনা করতো। এগুলো আপনি তখন বলেননি কেন? মেরুদণ্ডহীন হয়েছিলেন কেন ততদিন? চন্ডিমা ভট্টাচার্যী, আপনি অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করছেন, আইন দপ্তরের দায়িত্ব পালন করেছেন, একের পর এক দপ্তরের দায়িত্ব পালন করেছেন। আমরা যখন স্টুডিওতে বলেছি একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, আমরা যখন প্রশ্ন তুলেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় হুমজিকালি একক সিদ্ধান্ত নিচ্ছেন আর বাদ বাকিরা কার্যত তাকে সমর্থন জানাচ্ছেন অন্যায়ভাবে, একজন ক্যাবিনেট মন্ত্রী হিসাবে কি করে আপনি সেটাকে অস্বীকার করেন? আপনার দায়টাকে কি করে আপনি মমতা বন্দ্যোপাধ্যায় অস্বীকার করেন যে সেদিন যেভাবে প্রশাসন পরিচালনা করেছে তার দায় আপনারও? যদি জেল হাজত হয় তার দায় আপনাকেও নিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি চোরের দায়ে দোষী হন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি চোরের দায়ে দোষী হন, তাহলে তার দায়টা চন্ডিমা ভট্টাচার্য আপনার উপরেও পড়ে, কারণ ওই মন্ত্রিসভা কালেকটিভ ডিসিশনের উপর দাঁড়িয়েছিল। মনে রাখবেন, ববি হাকিম থেকে শুরু করে যে সমস্ত নেতারা আজকে নিজেদেরকে সৎ বলে প্রমাণ করবার চেষ্টা করছেন, ভালো তৃণমূল বলে প্রমাণ করবার চেষ্টা করছেন, দিনের পর দিন মমতা বন্দ্যোপাধ্যায় যে অন্যায় অবিচার এবং ব্যভিচার শাসন ব্যবস্থা চলেছিল, যখন দিনের পর দিন আপনাকে দুর্নীতি করেছে, মানুষ চাকরিহারা হয়েছে শুধু তৃণমূল কংগ্রেসের নেতাদের জন্য, মন্ত্রিসভার সিদ্ধান্ত একের পর এক ভুল সিদ্ধান্তের শিকার হয়েছে মানুষ, তখন চন্ডিমা ভট্টাচার্য আপনারা কোথায় ছিলেন? তখন ববি হাকিম আপনারা কোথায় ছিলেন? আজকে আপনারা সতীপনা দেখাচ্ছেন, আজকে আপনারা সব নিজেদেরকে বলবার চেষ্টা করছেন, আজকে আপনারা বলতে চাইছেন আমরা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কেউ নই, আমরা তো মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় থেকে দূরত্ব বজায় রাখবার জন্য করতে এবং আপনি খুশি করতে শাসক দলকে, আজকে শাসক দলকে খুশি করতে নানা গল্প আপনারা সাজাচ্ছেন। এটা বুঝতে আমাদের কোনো অসুবিধা হচ্ছে? দিনের পর দিন যখন এই প্রশ্নগুলোই আমরা তুলতাম যে একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট, তখন তো আপনারা বলতেন না আমরা সবাই মিলে ডিসিশন নেই, আমরা সবাই মিলে, আমরা একটা পরিবার, তৃণমূল পরিবার। তা আপনাদের তৃণমূল পরিবার কি হলো চন্ডিমা ভট্টাচার্য? দিনের পর দিন আপনি প্রেস কনফারেন্স করেছেন, তৃণমূল কংগ্রেসের প্রেস কনফারেন্সে আপনি প্রধান বক্তা ছিলেন, আপনি দিনের পর দিন অন্যায় অবিচারগুলোকে জাস্টিফাই করেছেন চন্ডিমা ভট্টাচার্য। আজকে হাত পা ধুলে হয়ে গেল, আপনি গা ঝেড়ে দিলে হয়ে গেল? হয়তো হয়ে গেল, হয়তো হয়ে গেল, হয়তো ভালো তৃণমূল হয়ে আপনার বিরুদ্ধে তদন্ত হবে না, হয়তো ভালো তৃণমূল হওয়ার জন্য আপনি আইন প্রক্রিয়ার থেকে দূরে থাকবেন। ঈশ্বরের থেকে কি দূরে থাকতে পারবেন? দেখো, যেটা খুব পরিষ্কার করে বলছি আমি তোমাকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে কিন্তু রাস্তা খুব একটা নেই।
তৃণমূল কংগ্রেসের কোনো ভবিষ্যৎ নেই, না ঋতব্রত তৃণমূল, না মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। আমরা অরির দুটো কারণে, যে যদি সত্যি আজকে তৃণমূলের একের পর এক নেতা, সব্যসাচী দত্ত থেকে শুরু করে একের পর এক নেতারা সব জেল হেফাজত হচ্ছে, আমরা শুভেন্দু অধিকারী সরকারকে কুর্নিশ জানাচ্ছি, কিন্তু ভালো তৃণমূল হয়ে যদি বেঁচে যায় জাভেদ খানরা, চন্দ্রিমা ভট্টাচার্যরা, তাহলে এই কথাটা তো বারবার আমাদের বলতে হবে যে ভালো তৃণমূল শিবিরে চলে গিয়ে যদি বেঁচে যায় এরা, এদের বিরুদ্ধে তদন্ত না হয়, এদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা না হয়, তাহলে দিনের শেষে আইনের শাসন কি সত্যি প্রতিষ্ঠিত হবে? দিনের শেষে গভর্ন একটা একটা আলাদা রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন আসবে। তাহলে আমরা কিন্তু অরিড এখন বুঝতে পারছি, আমরা এতটুকু বুঝতে পেরেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেও আর পার্টি দাঁড় করানো সম্ভব নয়। আর ঋতব্রতদের সাথে মানুষ নেই, পরিষ্কার কথা। মানুষ এত এত পশ্চিমবাংলার মানুষ গরু ছাগল নয় যে ঋতব্রতদের পেছনে ছুটবে। এটা হতে পারে না, এটা হতে পারে না। আর মির্জাফরের থেকেও যারা বেঈমান, তাদের পেছনে লোক ছুটবে কেন? মানে এইটা তো কোনো কথা হতে পারে না যে আমাদেরকে কেউ মানে আমাদের গদ্দার বলছে, কিন্তু কেউ চোর বলছে না। এ ভগবান, নিজেরাই বলছে যে আমাদের তো কেউ চোর বলছে না, গদ্দার বলছে, আর ওদেরকে চোর বলছে। তাহলে প্রশ্নটা হচ্ছে যে গদ্দার নিজেরাই বলছে যে আমরা গদ্দার, তার মানে আমরা মির্জাফর। এই মির্জাফরদের আগামী দিনে কোনোদিন মানুষ বিশ্বাস করবে? এই মির্জাফরকে মানুষরা কোনোদিন ভোট দিবে? হতে পারে নাকি? এটা কন্ট্রোল বিরোধী, মানে আজকের যারা শাসক তাদের নিয়ন্ত্রিত বিরোধী থাকবে, কিছুদিনের জন্য থাকবে। এই শূন্যস্থান পূরণ হবেই, বিরোধী রাজনীতির এই শূন্যস্থান পূরণ হবেই। আমি তোমায় বলছি, এটা এরকম থাকতে পারে না। চন্দ্রিমা ভট্টাচার্যের পরেই হু ইজ দ্য নেক্সট? কেউ কেউ কুণাল ঘোষের দিকে ইঙ্গিত করে বলছেন একেবারে শেষ বেলায় কুণাল ঘোষ হয়তো বলতে পারেন, দিদি মনে আছে তুমি আমাকে 3.5 বছর জেলে পাঠিয়েছিলে, তিলে তিলে তোমার বদলা দিলাম। এমন হবে না তো? শেষ পর্যন্ত শেষ ব্যক্তিও মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে যাবে না তো? এবার তোমার দর্শককে বলি, এই তৃণমূল কংগ্রেসের মধ্যে সামান্যতম ঋতব্রতদের সুযোগ নেই রিভাইভালে আসা। সত্যি বলতে কি, প্রতীক পাক না পাক কিচ্ছু যায় আসে না। যারা নিজেরাই বলছে যে আমরা গদ্দার, তাদের এই গদ্দারদের মানুষ বিশ্বাস করতে পারে না। এবার পড়ে রইল মমতা বন্দ্যোপাধ্যায়, 72 বছর বয়স। এই বয়সে তার যা শারীরিক অবস্থা আমি দেখতে পাচ্ছি, তা এবং 15 বছরের লেগেসি, 15 বছরের অন্যায়, অবিচার, অত্যাচার, বিরোধীদের কণ্ঠরোধ করবার যে লেগেসি, সেই ভারে ভারাক্রান্ত উনি, বয়সের ভারে ভারাক্রান্ত। আর অন্যদিকে 15 বছরের অপশাসন যে তিনি চালিয়েছিলেন, তার ভারে আক্রান্ত, তিনি ভারাক্রান্ত। এই দুটো ভার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেও বিকল্প শক্তি হওয়া কখনোই সম্ভব নয়। কিন্তু তারপরেও আমি বলবো, যদি তৃণমূল কংগ্রেসকে 5% লোকও পছন্দ করে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়কেই করে, মমতা বন্দ্যোপাধ্যায়কেই করে। সুতরাং এই 5% বা 10% যাই হোক না কেন, যদি মানুষের সমর্থন মমতা বন্দ্যোপাধ্যায়কে ধরে রাখতে হয়, হয়তো সিম্বল হারাবেন, হয়তো পার্টি অফিস হারাবেন, কিন্তু তারপরেও তার 5% কর্মী থাকবে। কিন্তু এই 5% কর্মীও দীর্ঘদিন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বহন করে নিয়ে চলতে চাইবে না। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কিন্তু সত্যি বিকল্প হয় অভিষেককে ছাড়ো, পার্টিকে বাঁচাও, নাহলে পার্টি বাঁচবে না। অভিষেক এবং পার্টি দুটো উনি একসাথে করতে পারবেন না। অভিষেককে ছাড়তে হবে উনার, পরিষ্কার অভিষেককে বলতে হবে যে দেখো, আমার পার্টির কেউ চাইছে না, দলের কেউ চাইছে না, আমার কর্মী সমর্থক কেউ চাইছে না, জনগণ তোমায় চাইছে না, ফলে তোমাকে এই টার্মটাই শেষ টার্ম, তুমি দিল্লিতে গিয়ে নিজের মতন করে থাকো, পশ্চিমবাংলার রাজনীতিটা যতটুকু দিন আমি বেঁচে আছি আমি করব।
এই সিদ্ধান্তটা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতেই হবে যদি সত্যি তৃণমূল কংগ্রেসটাকে বাঁচাতে হয়। এটা এক। দ্বিতীয় হলো, একটু সময় ধরে রাহুল গান্ধীর সাথে বৈঠক করার পরে প্রয়োজনে অধীর চৌধুরীকে মানে সাথে দিনের পর দিন বৈঠক করলে আমি বিশ্বাস করি অধীর চৌধুরী একটা সময় গিয়ে মান্যতা দেবেন কংগ্রেসের সাথে বিলীন হয়ে যাওয়া। একটা ঐতিহাসিক পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে এসেছিল। অভিযোগ কি ছিল? যে কংগ্রেস বামেদের নিয়ে যেহেতু সরকার চালায় দিল্লিতে, তাই মানে কংগ্রেসের পক্ষে বামেদের বিরোধিতা করা সম্ভব নয়। বাস্তবিকও তাই ছিল। ফলে একটা ঐতিহাসিক প্রেক্ষিতে 1998 সালে তৃণমূল কংগ্রেসের জন্ম দিয়ে রাজ্যে 34 বছরের বামফ্রন্ট সরকারের অপসারণ মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন। তার ঐতিহাসিক ভূমিকা, তার লড়াকু ভূমিকা কোনো মতেই আমরা জানি অস্বীকার না করি। কিন্তু শাসন ক্ষমতায় যে ভয়ঙ্কর চিত্র আমরা দেখেছি, যে ভয়াবহ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছি, যে যার হাতে রক্ত লেগে আছে, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি টিকে থাকতে হয় তাহলে দুটো রাস্তা, ভাইপোকে অর্থাৎ তার নিজের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে যতটুকু অবশিষ্ট তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক তাকে পছন্দ করেন তাদেরকে নিয়ে রাজনীতি করা, তাতে বিকল্প হবেন না, কিন্তু তাদের নিয়ে কিছুটা রাজনীতি করা তো সুযোগ আছে। আর না হলে কংগ্রেসের সাথে নিজেকে যুক্ত করে দেওয়া, বাকি তৃণমূল কংগ্রেসের বাকি জীবনটা কংগ্রেসের প্রতীকে অর্থাৎ হাত চিহ্নেই আবার ফিরে যাওয়া। এটাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত বলে আমার মনে হয়।